নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌশালী, পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল উঠে এতদিন পরে এত ঝকঝকে আকাশ দেখে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। সবার আগে চিন্তা এলো জামা কাপড়গুলো শুকোতে হবে, কারণ প্রায় 15 দিন মতো এই সময়টা না টানা বৃষ্টি হচ্ছিল। তো যত সমস্ত জামা কাপড় কেচেছিলাম সব নিয়ে এসে ছাদে দিয়ে দিলাম। আর ছাদে সমস্ত তারগুলো আমাদের এই জামা কাপড়ে ভর্তি হয়ে গিয়েছে, কারণ বাচ্চার তো অনেক কাঁথা থাকে, তার সাথে আমাদের জামা কাপড় প্রত্যেক দিনই মোটামুটি অনেক অনেক করে বেরোতে থাকে। আর এতগুলো না আমাকে এতদিন ধরে এই হাওয়ার তলাতেই শুকোতে হতো। তো এখন আজকের দিনটা পুরোপুরি ভাবছি 2-3 বার মতো মেশিনটা চালিয়ে কয়েকটা জামা কাপড় কাচাকাচি করে নেবো আর কি। এগুলো সকালবেলা হাজব্যান্ড দিয়ে গিয়েছিল, তো এগুলো মোটামুটি শুকিয়ে গিয়েছে। তো এগুলো তুলে নিয়ে একদম চলে যাচ্ছি। তারপরে এই যে চলে এসেছি একদম ব্রেকফাস্টটা বানিয়ে নেওয়ার জন্য। আজকেও আমি বেসিক মুগ ডাল আর মুসুর ডাল দিয়ে একটা চিলা মতো বানাচ্ছি, তাই পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এই ধরনের রান্নাগুলো না একদম গরম গরম খেতেই ভালো লাগে, তাই সবাইকে খেতে বসিয়ে আমি অল্প অল্প করে ভেজে নিয়ে যাচ্ছি আর কি। প্রথমে বোনের কাছে দিয়ে এলাম, তারপরে এই যে হাজব্যান্ড আর মেয়ের জন্য একটুখানি বানিয়ে নিচ্ছি। আজকে সকালে না মেয়ের ব্রেকফাস্ট খাওয়ানোর দায়িত্বটা ওর বাবাকে দিয়েছি। যেহেতু আজকে রান্নার পাশাপাশি বাড়ির ছোটোখাটো অনেক কাজকর্ম রয়েছে, সেই কারণে ভাবলাম ব্রেকফাস্টের দায়িত্বটা ওর বাবাকেই দিয়ে দিই, ওর বাবাই সামলাক একটা দিন। এমনিতেই 24 ঘন্টা বাচ্চাদের সাথে থাকলে না মায়েদের মানসিক অবস্থা অনেক বেশি ডিগ্রেড করে যায়, মানে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, অনেক বেশি ডিমোটিভেট লাগে আর কি। তো কিছু কিছু দায়িত্ব আমার মনে হয় বাবাদেরও নেওয়া উচিত। এই যেরকম সকালে উঠিয়ে বাচ্চাকে ব্রাশ করানো হোক, বা কোনো বাচ্চা যদি স্কুলে যায় বাচ্চাকে একটু জামা কাপড় পরিয়ে দেওয়া, ছোট্টখাটো দায়িত্বগুলো যদি বাবারা নিয়ে নেয় না, তাহলে মায়েদের কাজেও অনেক বেশি হেল্প হয়ে যায়। আর আজকে কিন্তু আমার রান্নার সাথে সাথে ওদিকে অনেক কাজকর্ম রয়েছে, সে কারণে ব্রেকফাস্টটা ভাবলাম ওর বাবাই করিয়ে দিক সময় নিয়ে একটু। তো ওর বাবার জন্য এখানটা একটা চিলা বানিয়ে নিয়েছি, ওটা একটু পনিরও দিয়ে দিলাম। বোনের কয়েকদিন ধরে একটা সমস্যা হচ্ছিল ওই সময়টা, সেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আসলে সব বাচ্চার হ্যাবিট তো সমান নয়, তো বোনের বেবির না কিছুটা হলেও আমাদের মনে হলো ল্যাকটোজ ইনটলারেন্স হয়ে গিয়েছে। মানে বোন যদি কোনো দুগ্ধ জাতীয় প্রোডাক্ট খাচ্ছে, মানে ডেয়ারি প্রোডাক্ট খাচ্ছে, তাহলে সেটা না বাচ্চার উপরে অনেক বেশি এফেক্ট করে দিচ্ছে আর কি। তো ওকে এই জন্য ডক্টর মানা করেছে কয়েকদিন দুধের কোনো প্রোডাক্ট খেতে নয়, দুধ, দই, ছানা, এমনকি চিজও খেতে মানা করেছে। সেই কারণে এই কয়েকটা দিন ওকে ব্রেকফাস্টে কী দেবো বা সন্ধেবেলা স্ন্যাক্সে কী দেবো সেটা নিয়ে আমাকে আরেকটু মাথা খাটাতে হচ্ছে। দুধ জাতীয় প্রোডাক্ট খেলে কী হয় বলুন তো, স্যান্ডউইচ বানানো হোক বা টুকিটাকি এরকম অনেক জিনিসপত্র থাকে যেগুলো সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলো দিয়ে বানানো যায় আর কি। তো ও যেহেতু খাচ্ছে না, ওর জন্য আলাদা করে বানাই। কথার ফাঁকে ছোটো বাবুকেও স্নান করিয়ে দিলাম, আর তারপরে আমার মেয়েকে স্নান করাতে হবে। আর ওকে না এই বাকেটটা করে স্নান করাই। এই বাকেটটা আমার মেয়ের ছিল, আমার মেয়ে ছোটোবেলাতে ইউজ করতো, আমার মাই দিয়েছিল ওকে এখানে আসার সময়। তো ভাবলাম ছোটো বাবুকে এটা দিয়েই দেই একদম। তো বাড়ি যাওয়ার সময় এটা একদম সঙ্গে করে নিয়ে চলে গিয়েছিলাম। আর সবার আগে মনে করে এই ফ্লোরটাকে মুছে নিচ্ছি, কারণ এই ফ্লোরে জল পড়লে এত বেশি প্রবলেম হয়। কারণ এই কিছুদিন আগে না আমার মেয়ে এই ফ্লোরে জল ছিল, সেখানটা স্লিপ খেয়ে পড়ে গিয়েছে। তো সেই সময় এত জোরে ওর মাথায় লেগে গিয়েছিল। মনে করে ছোটো বাবুকে স্নান করানোর পরে না সবসময় ফ্লোরটাকে আমরা এরকম মুছে নিই। ক্লিনিং শুরু করব তার আগে ভাবলাম বিছানা চাদরটা একদম চেঞ্জ করিয়ে নিই। আর বোনের বিছানা চাদরও মোটামুটি আমি 2 দিন ছাড়া ছাড়াই চেঞ্জ করে দিই, যেহেতু ছোটো বাবু থাকে সব সময় মোটামুটি নোংরা হতে থাকে। আর এই যে ওপরের একটা ড্রাই শিট দেখছেন, এটাই কিছুদিন আগেই আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি, খুবই কম প্রাইসে পেয়ে গিয়েছিলাম, এই 150 টাকার মধ্যে পেয়ে গিয়েছিলাম। যেহেতু ওরা এখানটায় রয়েছে, আর বাচ্চা থাকলে না সবসময় এত সাবধানে থাকাও যায় না, মাঝে মধ্যে বিছানাতেই বাচ্চা হয়তো টয়লেট করে ফেলছে, আর নিচের গদিটা একটুখানি নষ্টও হয়ে যাচ্ছিলো। বোন বলে বলে আমাকে এটা আনা করিয়েছে। যদিও আমার এই সমস্ত জিনিসে কোনো প্রবলেম নেই, কারণ ছোটো বাচ্চা থাকলে বিছানাতে একটুখানি টয়লেট করবে, বাড়ি নোংরা করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমার যেহেতু একটা ছোট্ট বাবু রয়েছে না, আমি এই সমস্ত জিনিসগুলোর সাথে খুবই হ্যাবিচুয়েটেড আর কি। আমার বাড়িতে যদি কোনো ছোটো বাচ্চা আসে খুব বেশি বদমাইশি করে, আমার কিন্তু খুব একটা কিছু মনে হয় না আর কি। তো সেই কারণে ওকে বলেছিলাম থাক না, ও যা করছে করুক, ও যখন যাবে তখন আমি আবার এই সমস্ত জিনিসগুলো একবার রোদে দিয়ে নেব। তো ও আমাকে বলে বলে আনা করিয়েছে যে না তুই আন, না হলে তোর বিছানাটাই খারাপ হয়ে যাবে। তো এটা তো এনেছি, তবে দাম কম হলেও না জিনিসটার কোয়ালিটি একদমই ভালো নয় যাকে বলে। মানে বেডশিট দেওয়ার পরে বেডশিটটা একদমই বিছানাতে থাকতে যায় না, সব সময় গুটিয়ে গুটিয়ে যায়। এর থেকে বরং আমি আমার বিছানাতে যেটা দিয়ে রেখেছি ড্রাই শিট, সেটা খুবই ভালো কোয়ালিটি। আমি প্রায় 1.5-2 বছর মতো ব্যবহার করছি, ওটার কোনো তুলনাই হয় না, এখনও অবধি একদম ইনট্যাক্ট রয়েছে, আর আমার খুব কাজেও দেয়।
বোন আসার পরে না বাড়িতে যে সমস্ত বাস্কেটগুলো ছিল সব খুঁজে খুঁজে খালি করেছি। আর এই যে এখানটায় ছোট ছোট কয়েকটা বাস্কেট ওকে দিয়ে দিয়েছি। একটার মধ্যে ওষুধ রেখেছে, একটার মধ্যে বাবুর জামা কাপড় রয়েছে, আর একটার মধ্যে টুকিটাকি যে সমস্ত জিনিসপত্রগুলো লাগে ওর সেগুলো রেখেছি। এতে করে হাতের কাছেও জিনিসপত্রগুলো থাকে আর অনেকটা অর্গানাইজও থাকে। ছোট বাচ্চাদেরকে সাজানো এত কঠিন কেন? এই একটা সামান্য কাজলের টিপ পরাতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই স্নানের পরে আমি ওকে পরিয়ে দিই, মেয়েকে বা ছোটো বাবুকে আমি পরিয়ে দিই, কারণ আমার বোন বলে ও পরাতে গেলে ঘাঁটাঘাঁটি হয়ে যায়, যে দিদি তুই পরিয়ে দে আর কি। আর আমার মেয়ের বেলাতেও না তাই হতো, আমার মেয়েকে কাজলের টিপ পরাতে গেলে ধরে বেঁধে পরাতে হতো। এই বয়সে অনেক বেশি দুষ্টুমি করতো, হাত পা নাড়ানাড়ি ছোড়াছড়ি করতো। বা একটু যখন বড় হয়ে গেল কাজলের টিপটা পরিয়ে দিলেই না একটু পরে ইচ্ছে করে আয়নার সামনে দাঁড়িয়ে কাজলের টিপটাকে ঘেঁটে দেবে আর কি। আর বারবার ইশারা করে দেখাতো যে আমি পরবো না। আবার কখনো কখনো ইচ্ছে হলো নিজেই বলতো যে আমাকে টিপ পরিয়ে। আর আমার কন্যা কিন্তু এখনও ঠিক সেরকমই রয়ে গিয়েছে, একদমই ওর মাথাতে কিছু দেওয়া যায় না বা ওকে একটু সাজানো যায় না। ও আবার আমার মা যদি কখনো টিপ পরে, মানে আমার মা হোক বা আমার কাকিমা হোক বা পাশের বাড়ির আন্টিরাও যদি কখনো টিপ পরে না, সেটাকে কখনো খুলে নেবে সেই তালে থাকে আর কি। কাউকে টিপ পরতে দেবে না, আর সেই টিপগুলো নিজের মাথাতে নিয়ে পড়বে। আবার নিজেকে যখন আমি সাজিয়ে দেবো বলি, মানে ওকে যখন আমি সাজিয়ে দেবো বলি, তখন ও কিছুতেই সাজবে না। আসলে বাচ্চারা না এই ছোটো বয়সে নিজের যে অনুভূতিগুলো সেগুলো ঠিকঠাকভাবে বুঝতে পারে না, সেগুলো ঠিকঠাকভাবে প্রকাশও করতে পারে না আর কি। সেই কারণে ওদের এই সমস্ত সমস্যাগুলো হয়। তো যাই হোক, এদিকে আমাদেরও বেডশিটটা একদম চেঞ্জ করে নিলাম। জানেন কি, বাচ্চারা যখন একদম টডলার এজে থাকে সেই সময় দেখবেন অনেক বাচ্চারা অনেক বেশি জেদি হয়, অনেক বেশি কান্নাকাটি করে, কোনো জিনিসটা চাই তো চাই এরকম ধরনের হয় আর কি, বা খাবে না তো খাবে না। তো সেই সময় বলে না যে অনেক বেশি শান্ত হয়ে থাকতে, কারণ ওই সময়ে বাচ্চাদের মধ্যে অনেক কিছু চেঞ্জেস হতে থাকে, ওদের নার্ভ সিস্টেমের মধ্যে অনেক কিছু চেঞ্জেস হতে থাকে। কোনো ফিলিংস হয়তো ওরা ফিল করছে, কিন্তু সেটা কি ফিলিংস, রাগ না সেটা হাসি না সেটা কান্না করতে চাইছে, সেটা ওরা বুঝতে পারে না বা সেটা ঠিকঠাকভাবে ওরা ডেলিভার করতে পারে না। সেই কারণে না ওরা অনেক কিছু জিনিসের উপরে রিয়্যাক্ট করে ফেলে। তো সেই সময় আমাদের প্রত্যেকটা প্যারেন্টসদের উচিত ওদেরকে অনেক বেশি যত্ন করে ওদের কাছে গিয়ে ওদেরকে বোঝা বা ওদেরকে বলা যে তোমার কি হয়েছে, কি সমস্যা হয়েছে বা কেন তুমি কান্নাকাটি করছো। ওদেরকে একটু কোলে নিয়ে সেই সময়টা ওদেরকে একটু সুথ করা, এটা আমাদের প্রত্যেকেরই উচিত। তবে মায়েদের কন্ডিশন অনেক সময় এই জিনিসটা সাপোর্ট করে না, আমারও হয়। সারাদিনের সংসারে কাজ করতে করতে তারপরে যখন মেয়ে কানের কাছে এসে কান্নাকাটি করে, জেদ করে, মাঝে মধ্যে না মানে ওর উপরে অনেক বেশি রাগারাগি করি। তারপরে নিজেকে বোঝাই কিছুটা সময় যে না, ওর উপরে রাগলে হবে না, এই মুহূর্তটা ওর হয়তো আমাকে অনেক বেশি প্রয়োজন, ও নিজের ফিলিংসগুলো বুঝতে পারছে না। তো নিজেকে বুঝিয়ে তখন আমি ওকে একটুখানি কোলে নিয়ে আদর করার চেষ্টা করি। আমরা ভাবুন বড় হয়ে যাওয়ার পরে নিজের ফিলিংসগুলোকে যখন ভালোভাবে এক্সপ্রেস করতে পারি না, আমরাও তো মাঝে মধ্যে কত কিছু জিনিসের উপরে ভুলভাল রিয়্যাক্ট করে ফেলি না। তো বাচ্চারা এত ছোট বয়সে কিভাবে নিজের রিয়াকশনগুলোকে কন্ট্রোল করবে বলুন? ওদের কাছে যেটা আছে, ওরা যেটা সেই মুহূর্তে বুঝতে পারছে, সেটাই কিন্তু ওরা আপনাকে ডেলিভার করছে। তো প্রত্যেকটা টডলার এজের মায়েদের বলবো, অনেক শান্ত মাথায় বাচ্চাদেরকে সামলানোর চেষ্টা করুন। একটা সময় পরে কিন্তু ওদের এই সমস্ত স্টেজগুলো পেরিয়ে যাবে আর ওরা কিন্তু অনেক বেশি ম্যাচিওর হয়ে যাবে আর কি। তো যাই হোক, কথা বলতে বলতে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিলাম, আর তার সাথে ছোটো বাবু যে জামা কাপড়গুলো কেচেছিলাম না হাতে করে, সেগুলোকে একটু ডেটল জলের মধ্যে দিয়ে দিলাম। প্রত্যেক দিনই মোটামুটি 15 থেকে 20 মিনিট ছোটো বাবু জামা কাপড়গুলোকে আমি ডেটল জলে ধুয়ে তারপরে আমি রোদে শুকোতে দিই আর কি। আর আজকে যেহেতু একদম ভালো রোদ্দুর বেরিয়েছে, সেই কারণে এই কয়েকটা জামা কাপড়ও এদিকে জানালাতে দিয়ে দিয়েছিলাম। এগুলো এখন তুলে ভালো করে ফোল্ড করে আবার রেখে দেবো। সেই সময়টা আমাকে সবাই দেখে বলতো যে তুমি কি করে এই বর্ষার সময় ছোট বাচ্চা, তার উপরে নিজের বাচ্চা, নিজেদের জামা কাপড় শুকোচ্ছ। আসলে সত্যি ওই সময়টা না এই জিনিসটা আমার কাছে অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল। তাও কিন্তু আমি খুব ভালোভাবে ওই সময়টা কাটিয়ে দিয়েছি ঈশ্বরের কৃপাতে। আমি ভাবছিলাম হয়তো আমাকে আরও বেশি কাঁথা বানাতে হবে, ছোটো বাবুকে হয়তো কাঁথা ঠিকঠাক টাইমে দিতেই পারবো না। তো যাই হোক, আমি এরকমও হয়েছে ডাইরেক্ট বাথরুমে কাছাকাছি করেছি, একটুখানি জল ঝরিয়ে একদম মশারির ওপরে দিয়ে দিয়েছি আর কি। আর রাত্রেবেলা শুকোনোর একটাই জায়গা ছিল, সেটা হলো আমাদের রুম। কারণ এই ছোটো বাবুর রুমে কিন্তু একদমই দেওয়া যেত না, কারণ ও যেহেতু একদমই ছোট, ভেজা জামা কাপড় দিলে না রুমের ভেতরে আরও বেশি ময়েশ্চার হয়ে যায়, ওর আবার ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই কারণে আমাদের রুমই একমাত্র ভরসা ছিল। আবার অনেককেই আমি দেখেছি, আমার মাও নিজে বলতো যে লিভিং রুমে এদিক থেকে ওদিক দড়ি খাটিয়ে দিবি আর জামা কাপড়গুলো মিলে দিবি। আমি না ওই জিনিসটা একদমই পারি না, কেন জানি না, আমার দ্বারা একদমই হয় না। চারিদিকে যদি বাড়িতে জামা কাপড় থাকে না, সেটা দেখতেও বড্ড বেশি খারাপ লাগে আর কি। সে কারণে চেষ্টা করতাম একটা রুমের মধ্যেই সমস্ত
সমস্ত কিছু রাখতে। আবার সকালবেলা জানালাতে এদিক ওদিক বারান্দাতে যখনই হালকা হালকা একটুখানি ওয়েদার ভালো হতো দিয়ে দিতাম। আমার দুদিকের আলমারিতে জামা কাপড়ের ঠাসা একদম, কারণ যেহেতু বোনরা এসেছে আর বোনের সাথে না এই জিনিসটা নিয়ে আমার মাঝে মধ্যেই খুনসুটি হচ্ছে। ও আমাকে বলছে, দিদি তুই আমাকে জামা কাপড় রাখার জায়গা দিচ্ছিস না, আমার ছোট বাবুর জন্য তো দিয়েছিস, তবে আমার জামা কাপড় রাখার জায়গা দিচ্ছিস না। তো সেটা নিয়ে আমি ওকে বলছি যে আমাকে তাহলে আরও একটা আলমারি আনতে হবে, কারণ আমার না পুরনো যে আলমারিটা রয়েছে সেখানে আমাদের রেগুলার পরার সমস্ত জামা কাপড়গুলো রয়েছে। কয়েকদিনের জন্য বোনকে ওখানেই রাখতে বলেছিলাম, কারণ বোনের জন্য যে জায়গাটা আমি ঠিক করেছিলাম না, এই যে নতুন আলমারিটা তার নিচের সেলফটাতে, তো ও বারবার ঝুঁকে ঝুঁকে নিচের সেলফ থেকে জামা কাপড় বের করতে পারতো না। সে কারণে বারবার বলতো আমাকে এমন কোনো জায়গা দে যেটা আমার হাতের কাছে হবে আর সুবিধা হবে। তো সেই কারণে আমাদের এই যে পুরনো আলমারিটা এটাই দিয়ে দিয়েছিলাম। আর এখানেই রাখতো বলে না এই আলমারিটা অনেক বেশি এলোমেলো হয়ে থাকতো। আমি আর এদিকে চোখ দিইনি, আমি ভেবেছি যতটা দিন ও জামা কাপড়গুলো রাখছে রাখুক, পরে যখন ও আবার চলে যাবে আমি আবার নতুন করে গুছিয়ে নেব। যদিও সেটা এখনও অবধি আমার করা হয়ে ওঠেনি, এখনও এই আলমারিটা একদম এলোমেলো হয়ে আছে। দেখি কখনো সময় করে আলমারিটা আবার অর্গানাইজ করে নেব। আর এদিকে দেখুন আমাদের যে অ্যাকোয়ারিয়ামটা রয়েছে সেখানে জলটা একটু চেঞ্জ করে নিচ্ছি। প্রত্যেক 1 মাসে এই বড় অ্যাকোয়ারিয়ামে জল চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যায়। সেই কারণে আমরা ইদানিং কী করি বলুন তো, 15 দিন ছাড়া ছাড়া না 3-4 মগ জল পুরনো বের করে দিই, আবার 3-4 মগ জল নতুন দিয়ে দিই। তাতে করে জলটাও পরিষ্কার থাকে আর মাছগুলো একটু ভালোভাবে ঘোরাফেরা করতে পারে আর কি। আর কয়েকদিন আগে এই একটা ভিটামিনের ওষুধ আমি ওই অ্যাকোয়ারিয়াম শপ থেকে এনেছি, এটা দিলে নাকি মাছেদের হেলথ খুব ভালো থাকে। সেই কারণে যখনই জল চেঞ্জ করি এটা 15 থেকে 20 ফোঁটা মতো দিয়ে দিই। তারপরে এই যে লেগে পড়লাম এখন ক্লিনিংয়ের কাজে। টুকটাক কয়েকটা ক্লিনিং সেরে নেব, তারপরে দুপুরের লাঞ্চ করে নেব। আর তার সাথে কিন্তু আগের দিনের ভিডিওতে করা কয়েকজন মিষ্টি মিষ্টি দিদি ভাই আর বোনেদের নামগুলো নিয়ে নিয়ে চলুন। রুবিনা লিখেছে, কেমন আছো দিদি ভাই, খুব সুন্দর লাগলো তোমার ব্লগটা, তোমার ব্লগে আজকে প্রথমবার কমেন্ট করলাম, খুব সুন্দর লাগলো, তোমার পাশে থাকলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর প্রথমবার কমেন্ট করেছো, আশা রাখি পরের ভিডিওগুলোতেও সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি মোটিভেট করবে। আফরোজা খাতুন দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তোমার কথাগুলো খুব ভালো লাগলো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত ভালোবাসা দেওয়ার জন্য। পিউস ব্লগ আইডি থেকে লিখেছে, পিউ চিচিঙ্গা রেসিপিটা আমিও একদিন ট্রাই করব, অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও তোমার কাছে কেমন লেগেছে। আরাধনা সাউ, ঈশিতা সাউ, আর তার সাথে কমেন্ট করেছে সঞ্চিতা দেব আইডি থেকে সঞ্চিতা দি। এতদিন নার্সিংহোমে অ্যাডমিট ছিলাম, ভিডিও দেখতাম কিন্তু কমেন্ট করার পজিশনে ছিলাম না, ভালো থেকো, ভালোবাসা নিও। দিদিভাই তোমার কি হয়েছে জানিও, এই সময় না সবার অনেক বেশি শরীর খারাপ হচ্ছে, আর তুমি এখন কেমন আছো সেটা অবশ্যই আমাকে জানিও। ইসলাম কুইন লিখেছে, ফার্স্ট কমেন্ট দিদিভাই, অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। জয়ী পরিবার আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, খুব ভালো লাগলো দিদিভাই, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই সময় আমার পাশে থাকার জন্য, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেক বেশি মোটিভেট করার জন্য। তো যাই হোক দেখুন মোটামুটি ঘর প্রায় ক্লিনিং হয়ে গিয়েছে। প্রথমে ভেবেছিলাম না ওই বেডরুমটা ক্লিন করব, তারপরে ভাবলাম আজকে এই বেডরুমটা করে নিই, পরের দিন আবার ওটা করব। তো এই যে বেডসাইড টেবিলটা থাকে ওটার নিচে তো প্রত্যেক দিন ঝাড়ু মোছা করা হয় না, সে কারণে অনেক নোংরা হয়ে যায়। তো সেটা একদম আমি ভালো করে মুছে নিলাম আর কি, এটা মুছে নিলাম। মোটামুটি এখন 2 সপ্তাহ 3 সপ্তাহ মতো আর হাত দেওয়ার প্রয়োজন পড়বে না। এই যে সেলফগুলো দেখছেন না, এটা বেশ পুরনো হয়ে গিয়েছে, মানে মোটামুটি ধরুন প্রায় 6 বছর মতো এর বয়স হয়ে গেল। সাদা যে রঙটা রয়েছে ওটা অনেকটা বেশি কালশিটে হয়ে এসেছে, ভাবছি এটাকে আবার একদিন রিপেন্ট করে নেব। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে আজকের মতো টাটা।